সামনে যুদ্ধ কঠিন, অনেক লম্বা। মন্তব্য তারেক রহমানের। ধর্মের ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল, অভিযোগ সালাউদ্দিনের। 5 তারিখের পরে কেন জানি মনে হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, এরকম সবগুলো বিষয় নিয়ে চুলচেরা আলোচনা কোন দল করেছে? তোমরা ছাড়া, বিএনপি ছাড়া আর কোন দল করছে? ধর্ম নিয়ে কাজ করলেও ব্যবহার করে না জামায়াত, দাবি সংগঠন আমিরের। লেভেল প্লেইং ফিল্ড না থাকার অভিযোগ নিয়ে ইসিতে প্রতিনিধি দল। ভোটের তফসিল ঘোষণা নিয়ে বুধবার রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎ। সিইসির ভাষণ রেকর্ড করতে বিটিভি ও বাংলাদেশ বেতারের চিঠি। খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসছে না কাল। আরও কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিদেশ যাত্রার বিষয়ে সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড। আমি ওইখান থেকে জাস্ট টাকায় দেখি আমার নিনা ওইখানে রক্তে ভরে আছে। রাজধানী মোহাম্মদপুরে মা ও মেয়েকে নির্মমভাবে হত্যা। সিসি ক্যামেরার ফুটেজ দেখে খুনি শনাক্তের চেষ্টা পুলিশের। আগামী সপ্তাহ থেকে টাকা ফেরত পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা। সামনে খেলাপি ঋণের দায় নিতে হবে কর্মকর্তাদের, বললেন গভর্নর। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছেন। প্রার্থী না দেখে ধানের শীষের পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সামনে যুদ্ধ কঠিন, অনেক লম্বা। দেশে জবাবদিহিমূলক সরকার ক্ষমতায় এলে শুভ পরিবর্তনের শুরু হবে বলেও মনে করেন তারেক রহমান। বিশেষ একজন ব্যক্তিকে ভালো আখ্যায়িত করে বাকিদের সমালোচনা করার প্রবণতা বন্ধের অনুরোধ করেন তিনি। জানান, বিএনপি ক্ষমতায় গেলে প্রথমেই 50 লাখ পরিবারের কাছে ফ্যামিলি কার্ড দেওয়ার পরিকল্পনা করছে। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজনও ছিল ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে। রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠানের সমাপনী সেশনে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহু নেতাকর্মী, সব না, একটা অংশ। গোটা অনুষ্ঠানের বড় অংশ জুড়ে তারেক রহমান কথা বলেন কর্মসংস্থান ও স্বনির্ভর বাংলাদেশ গঠন নিয়ে তার পরিকল্পনার কথা, যেখানে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, বিদেশে দক্ষ কর্মী পাঠানোর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা, নারীর ক্ষমতায়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাল খনন কর্মসূচি, বায়ু দূষণ নিয়ন্ত্রণ সহ বিভিন্ন পরিকল্পনা গুরুত্ব পায়। আমরা যে বলছি কোটি মানুষের কাছাকাছি আমরা জব তৈরি করব, কিভাবে তৈরি করব? কেন শুধু তো মুখের কথা বলছি না, আমরা জায়গাগুলো, স্পেসগুলো, প্রবাবল স্পেসগুলো আমরা তৈরি করেছি, প্রবাবল জায়গাগুলো, সেক্টরগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি। এ সময় বিরোধী রাজনৈতিক দলের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি ছাড়া কেউই দেশের জন্য এখনো কোনো পরিকল্পনা জাতির সামনে তুলে ধরতে পারেনি। সৎ মানুষের শাসন দেব, আমরা দেশে ন্যায় বিচার উপস্থাপন করব, আমরা দেশে এই করব, এইসব ভেগ টার্মে অনেকের অনেক বক্তব্য আছে অনেক রাজনৈতিক দলের। বাট দেশ নিয়ে, দেশের শিক্ষা, দেশের কৃষি, দেশের নারী সমাজ, সবগুলো বিষয় নিয়ে এইরকম প্রিসাইজ আলোচনা আর কোন রাজনৈতিক দল করেছে? শেয়ার বাজার ধস, কলকারখানা বন্ধের মতো ঘটনাকে অস্বাভাবিক উল্লেখ করে এর থেকে উত্তরণে গণতন্ত্রের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। বহুদলীয় গণতন্ত্রে মানুষ বিভিন্ন মতামত দিবে, কিন্তু অবশ্যই একজন বিশেষ কেউ ভালো, বাকি সবাই খারাপ, এটি গণতন্ত্রের জন্য অত্যন্ত অত্যন্ত ডেঞ্জারাস একটা ব্যাপার। প্রার্থী না দেখে ধানের শীষের জন্য কাজ করতে নেতাকর্মীদের নির্দেশও দেন তারেক রহমান। সেই রাজনৈতিক আদর্শটি হচ্ছে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নীতি আদর্শ পরিকল্পনাবিহীন একটি দল ধর্মের নামে ব্যবসা খুলে ভোট প্রার্থনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দুপুরে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনে তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে জনবান্ধব কর্মসূচি গ্রহণ করবে। জানান, গণতান্ত্রিক উত্তরণে যারা বাধা দেবে তাদের প্রত্যাখ্যান করবে জনগণ। আগামীর পরিকল্পনা তুলে ধরে নেতাকর্মীদের স্লোগানের পরিবর্তে জ্ঞান ভিত্তিক রাজনীতি চর্চার পরামর্শ দেন। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির দ্বিতীয় দিনের প্রশিক্ষণে অংশ নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। আমরা যা করছি তা হচ্ছে প্ল্যানিং। প্ল্যানিং ইজ হাফ অফ দি জব। ইফ ইউ ডোন্ট প্ল্যান, ইউ আর প্ল্যানিং টু ফেল। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে।
ধর্ম নিয়ে কাজ করলেও ব্যবহার করে না জামায়াত, দাবি সংগঠন আমির ডাক্তার শফিকুর রহমানের। দুপুরে ইউরোপীয় ইউনিয়নের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঘোষিত সময়ে নির্বাচন না হলে দেশ সংকটে পড়বে। এর আগে দলটির 6 সদস্যের প্রতিনিধি দল যায় নির্বাচন কমিশনে। ইসির সাথে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, কমিশন এখনও নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেনি। তবে নির্বাচন পেছানোর কোনো আশঙ্কা নেই বলেও সাংবাদিকদের জানান তিনি। ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির সাথে সোমবার সকালে বৈঠক করেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। পরে সাংবাদিকদের বৈঠকের বিষয়ে অবহিত করে বলেন, ব্যক্তি বা দলের জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করে তার দল। ধর্ম নিয়ে দলটি কাজ করলেও ব্যবহার করে না। নির্বাচন নিয়ে ডাক্তার শফিক বলেন, নির্বাচন পেছানোর সুযোগ নেই, তেমন হলে বিপর্যয় নামবে দেশে। আমরা ধর্মকে কখনো ব্যবহার করি নাই, করব না। ধর্ম আমাদের চিন্তার অঙ্গ, আমাদের কলিজার অংশ। আমরা ধর্ম নিয়েই কাজ করি, আমরা ধর্মকে ব্যবহার করি না। ধর্ম ব্যবহার করলে কে করে সেটা আপনারা ভালো বুঝেন। ইলেকশনের সময় নতুন করে যারা বেশি বেশি নামাজ শুরু করেন, টুপি পরেন, তসবিহ হাতে নিয়ে ঘুরান, ধর্মকে তারাই বোধহয় সম্ভবত ব্যবহার করে। এর আগে 11:30টায় দলটির 6 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসেন। প্রায় 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বর্তমান পরিস্থিতিকে নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড বলার উপায় নেই বলে মন্তব্য করেন তিনি। মাঝে মাঝে গুরুতর অবনতি আমরা দেখছি। একটা দলের সবার উপরে অন্য দলের হামলা। লেভেল প্লেয়িং ফিল্ড সম্পর্কে নিশ্চিত করতে পারেননি। বিদ্যমান প্রশাসনিক অবস্থার কিছু তথ্য প্রমাণ স্পেসিফিক আমরা ওনাদের সামনে তুলে ধরে বলেছি যে এই অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা ব্যবহার নিশ্চিতে কমিশনকে দলটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি। নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছু হতে পারে না। এখানে অর্থ ব্যয় করা প্রয়োজনে অনেক ডোনার এজেন্সি, ডোনার কান্ট্রির কাছে সহযোগিতা চাওয়া যায়। আমরাও কিন্তু এই সমস্ত ব্যাপারে অ্যাপ্রোচ করেছি বিভিন্ন জায়গায়। তো সেই সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পর্কে এগুলো আমাদের মধ্যে আলোচনার বিষয় ছিল। তফসিলের পর দায়িত্বশীলদের কেউ নিরপেক্ষতা ভঙ্গ করলে তা কমিশনকে জানানো হবে বলে হুঁশিয়ারি দেন দলটির সেক্রেটারি জেনারেল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। বুধবার ভোটের তারিখ নিয়ে দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সেদিনই জাতির উদ্দেশ্যে সিইসির তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করবে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতার। একই দিনে এবার ভোট হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের। নির্বাচনের আইনবিধি ও প্রার্থীদের আচরণ বিধিমালা সংশোধন, ভোটার তালিকা চূড়ান্ত সহ ভোটের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচন ঘিরে এসব কর্মযজ্ঞ আর ভোটের তারিখ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার বঙ্গভবনে যাবে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। পরে দেশবাসীকে ভোটের সময়সূচি জানাতে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে রেকর্ডিং করা হবে বলে জানান ইসি সচিব। ডিসেম্বরের 10 তারিখে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার স্যার বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারে একটা ভাষণ রেকর্ড করবেন। এখন রেকর্ডের বিষয়বস্তুটা এবং সময়টা এটা স্যার নির্ধারণ করবেন, কিন্তু একটা রেকর্ডিং হবে এটুকু আমি জানা আছে এবং সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। সোমবার সকালে প্রথা ভেঙে সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন পাবলিক সার্ভিস অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা। তারা ভোটে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে গেছে বলে জানান ইসি সচিব। সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশন থেকে যে যতটুকু সহযোগিতা প্রয়োজন তার থেকে বেশি ছাড়া কম করা হবে না। কেউ যদি এসে বলেন এখানে তো আইনগত বাধা নেই এবং অতীতে করেননি বলে নতুন করে করা যাবে না, এরও কোনো প্রতিবন্ধকতা নেই। এদিকে জাতীয় পরিচয়পত্র প্রকল্প থেকে রাজস্ব খাতে নিতে কমিশনের এনআইডির আইডিইএ প্রকল্পের সারা দেশের কর্মকর্তারা কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদ ও ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর আব্দুল জলিলের একটি অনলাইন ভিডিওর অংশ বিশেষ নিয়ে সামাজিক মাধ্যমে বিতর্ক চলছে, যেখানে ভোট কেন্দ্রের ভেতর বাইরের নিয়ন্ত্রণ নিয়ে কথা বলতে দেখা গেছে তাদের। সাবেক নির্বাচন কমিশনার জেসমিন টুলি বলছেন, এই বক্তব্য সত্য হলে নির্বাচন বিতর্কিত হতে পারে। তবে অভিযুক্ত জামায়াত নেতার দাবি, সেদিনের অনলাইন বৈঠকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিষয় ছিল না।
ইসলামী ব্যাংক ও জামাতে ইসলামীর সম্পর্ক নিয়ে দীর্ঘ সময়ের বিতর্ক। তবে সেই বিতর্ক আবারও সামনে এসেছে ব্যাংকটির কর্মকর্তা কর্মচারী ও জামাত নেতা শফিকুল ইসলামের অনলাইন বৈঠকের কথোপকথনের ভিডিও ফাঁসের পর। ভিতরে থেকে উনি ভালো সাপোর্ট দিতে পারে তাহলে উনি দায়িত্ব নেবেন। এই অনলাইন বৈঠকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদের সাথে অংশ নেন ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। এছাড়াও বৈঠকে ব্যাংকটির আরও অনেক কর্মকর্তা ও কর্মচারীদেরও অংশ নিতে দেখা যায়। বৈঠকে জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদকে ভোট কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব বন্টন নিয়ে কথা বলতে শোনা যায়, যেখানে ভোট কেন্দ্রের ভেতরে বাইরের নিয়ন্ত্রণ নিয়েও কথা বলেন তারা। লোকাল যে সংগঠন আছে, লোকাল অর্গানাইজেশনের সাথে আলোচনা করে ডিসিশনটা হবে। নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বলছেন, এই বৈঠকের কথোপকথন আগামী নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি করছে। নির্বাচনকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্য করতে রাজনৈতিক নেতাদের বক্তব্যে আরও সতর্ক থাকার কথা বলেন তিনি। ইলেকশন কমিশনকে আরও সতর্ক হয়ে ইলেকশনকে আগাতে হবে, কারণ যেভাবে যাই বলুক উনি প্রকাশ্যে যেটাই বলুক না বলুক, কিন্তু মিনিংটা করলে বা মানুষ এটাকে ব্যাখ্যা করবেই, খুব স্বাভাবিক, যেহেতু দেশে একটা ইলেকশন আসে সামনে। এই জন্য আমার মনে হয় রাজনৈতিক দলের নেতাদেরও আরও সতর্ক হওয়া উচিত, যে তারা যেন ইলেকশনকে পলিউটেড না করে। এই অভিযোগের বিষয়ে ইসলামী ব্যাংকের ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মোহাম্মদ আব্দুল জলিলের সাথে কথা বলার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও পটুয়াখালী 2 আসনের জামাত মনোনীত প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কথা বলেছেন যমুনা টেলিভিশনের সাথে। দাবি করেছেন, আলোচিত বৈঠকে নির্দিষ্ট কোনো ব্যাংক নয়, বরং ডাক্তার ও ইঞ্জিনিয়ারদের সংগঠনও যোগ দিয়েছিল। কনভেনশনাল ব্যাংক সহ আমাদের পিকেএফ বা আমাদের যেমন এনডিএফ ডাক্তারদের সংগঠন আছে, ইঞ্জিনিয়ারদের সংগঠন আছে, আমাদের ব্যাংকার যারা তাদের একটা সংগঠন, আমাদের প্রফেশনাল পেশাজীবীদের একটা অর্গানাইজেশন আছে, তাদের নিয়ে আমরা মাঝে মধ্যে বসি। এটাও সেই রেগুলার প্রোগ্রামেরই একটা অংশ। শফিকুল ইসলাম মাসুদ দাবি করেন, বৈঠকে একটি প্রশ্নের জবাবে নির্বাচনী কেন্দ্রের ভেতরে বাইরে দায়িত্ব পালনের কথা বলা হয়েছে। সেটা কোনোভাবেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা নয়। আমার ভোট দিতে চাই, সেক্ষেত্রে আমার দায়িত্ব পড়লে তো আমি ভোট দিতে পারবো না। এই ক্ষেত্রে সংগঠনের দৃষ্টিভঙ্গিটা কি, সেই দৃষ্টিভঙ্গিটা আমরা পরিষ্কার করেছি যে আপনি ভোট দিতে চাইলে দায়িত্ব থেকে আপনাকে ফ্রি থাকতে হবে। আর যদি আপনি মনে করেন যে সামগ্রিক দিক বিবেচনায় আপনার জন্য দায়িত্ব পালন করাটা দেশ জাতি এবং আপনার সামগ্রিক প্রয়োজনকে সামনে রেখে আপনি দায়িত্ব পালন করা দরকার, সেটা সংগঠনের সাথে পরামর্শ করলে আপনি সিদ্ধান্ত নেবেন। দিস ইজ মেসেজ। ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা এর কোনো বিষয়ে এখানে কথা হয়নি। এই অবস্থায় আসন্ন ভোটে নির্বাচনী কর্মকর্তা হিসেবে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত, তবে সবশেষ সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। এর আগে খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতির উন্নতি না হওয়ায় 2 দফায় পিছিয়েছে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত। বিএনপি চেয়ারপারসনের উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাওয়ার সংশোধিত তারিখ ছিল রোববার, তবে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত না দেয় তা আপাতত স্থগিত। বিএনপি মহাসচিব বলছেন, এই ব্যাপারে চিকিৎসকরাই সিদ্ধান্ত নেবেন। আপাতত এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া, আর তার চিকিৎসার এই কর্মযজ্ঞ তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। একটু এভারকেয়ার হাসপাতালে যেতে চাই, সহকর্মী তানজিম শাফিন যুক্ত হচ্ছেন। শাফিন, একটু জানাবেন স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষার ফলাফল নিয়ে চিকিৎসক বা পরিবারের পক্ষ থেকে নতুন কিছু জানানোর সম্ভাবনা আছে কিনা এই মুহূর্তটায়? রবিন, জানেন যে 2 সপ্তাহ ধরে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি চিকিৎসকরা সমন্বয় করে মেডিকেল বোর্ডের সাথে তার চিকিৎসার বিভিন্ন ব্যবস্থা, পন্থা এবং সিদ্ধান্তগুলো গ্রহণ করছেন। পাশাপাশি ডক্টর জুবাইদা রহমান লন্ডন থেকে আসার পর থেকে তিনিও মেডিকেল বোর্ডের সাথে তার চিকিৎসা ব্যবস্থাপনায় সরাসরি অংশ নিচ্ছেন। তো তার বিদেশ যাওয়ার যে বিষয়টি, সেটি নিয়ে কথা বলতে চাই যে আগামীকালকে বা মঙ্গলবার সকাল 8টা নাগাদ যেই জর্জিয়া থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল, জার্মান প্রতিষ্ঠান FAI
এভিয়েশন গ্রুপের। তো সেটি আসছে না, তারা বেবি চোখের কাছে সেই যে অবতরণের আবেদনটি সেটি বাতিল চেয়ে আবার পুনরায় আবেদন করেছেন। অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে রাত 9টা অবধি এই এয়ার অ্যাম্বুলেন্সটি থাকার কথা ছিল, অবস্থান করার কথা ছিল, সেটি হচ্ছে না। অর্থাৎ আগামীকাল বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাওয়ার বিষয়টি তার মানে থাকছে না। এছাড়া জানতে চাইছিলেন যে সবশেষ তার চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে, পরীক্ষা নিরীক্ষা নিয়ে কি জানানো হয়েছে। গতকাল রাতে সবশেষ আপডেটটি এসেছে মেডিকেল বোর্ডের পক্ষ থেকে। তারা জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং সেখানে রিপোর্টটি স্বাভাবিক ছিল। এর আগে শুক্রবার তার এন্ডোস্কোপি করা হয় এবং তার পাকস্থলীতে রক্তক্ষরণ বন্ধ হয়েছে, সেটিও নিশ্চিত করা গেছে এন্ডোস্কোপি করার মধ্যে দিয়ে। তো এ সকল জটিল প্রক্রিয়াগুলো, পরীক্ষাগুলো সম্পন্ন হচ্ছে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের ভিতরে। দেশি বিদেশি চিকিৎসকরা এখনও সমন্বয় করে কাজ করে যাচ্ছেন। ডাক্তার জুবাইদুর রহমান রয়েছেন, তিনিও এই পরিবারের পক্ষ থেকে এবং চিকিৎসকদের সাথে সমন্বয় করে সিদ্ধান্তটি নেবেন যে তার কবে নাগাদ আসলে বিদেশে নেওয়ার প্রক্রিয়াটি হতে পারে বা আদৌ সেটির প্রয়োজন পড়বে কিনা। তো এখনো পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। রবিন, অনেক ধন্যবাদ সহকর্মী তানজিম শাফিন। রাজধানী মোহাম্মদপুরে নিজ বাসায় মা ও মেয়েকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত দুজন গৃহকর্ত্রী লায়লা আফরোজ ও তার স্কুল পড়ুয়া মেয়ে সাফিসা বিনতে আজিজ। সকালে মোহাম্মদপুরে শাহজাহান রোডের একটি বহুতল ভবনের ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। খুনের পর বাথরুমে গোসল সেরে মেয়ের স্কুল ড্রেস পরেই বেরিয়ে যায় সন্দেহভাজন গৃহকর্মী। সিসিটিভি ও খুনের আলামত পরীক্ষা করে অপরাধী শনাক্তের চেষ্টা করছে পুলিশ। সকাল 7:52 কালো বোরকা পরে মুখ ঢেকে ভবনের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন গৃহকর্মী আয়েশা। প্রায় 2.25 ঘন্টা পর 9:36 স্কুলের পোশাক পরে পিছে ব্যাগ নিয়ে বেরিয়ে যান। ঘটনা এই বহুতল ভবনের 8ম তলায়। ভেতরে গিয়ে দেখা যায় লিফটের সামনে গৃহকর্ত্রী লায়লা আফরোজের মরদেহ। উপরে গিয়ে দেখা যায় মেঝেতে ছোপ ছোপ রক্ত। নিজের ফ্ল্যাটের সামনে বসেই পুলিশ ও স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দিচ্ছিলেন গৃহকর্তা স্কুল শিক্ষক আজিজুল ইসলাম। জানান, স্কুল শেষে সকাল 10:30 নাগাদ ফ্ল্যাটে ফিরে দেখেন পড়ার টেবিলে রক্তাক্ত মেয়ে আর ঘরের মেঝেতে স্ত্রীর গলাকাটা মরদেহ। পরে মেয়েকে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। দরজার এই নব খুললাম, খুলেই দেখি আমার মেয়েটি মাথাটা এইভাবে দিয়ে ওয়ালের সাথে হেলান দেওয়া, রক্ত রক্ত। আমি ওইখান থেকে জাস্ট তাকায় দেখি আমার নিনা ওইখানে রক্তে বসে আছে। আমার নিনাকে আমি ডাকতে গেছি, দেখি নিনার ওইরকম অবস্থা, কাত হয়ে আছে, পড়ে নাই। প্রতিবেশীরা জানান, প্রায় 13 বছর আগে এই ফ্ল্যাটে উঠেছিলেন আজিজুল ইসলাম দম্পতি। নিহত মেয়ে নাফিজা মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। আমার মেয়ের সাথে একদম ছোটবেলা থেকে আসছে। মানে এটা কোনোভাবে, মানে এটা কিভাবে, এর মনের মতো ভালো মানুষ হয় না। ঘটনার মোটিভ ও অপরাধী শনাক্তে কাজ চলছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। তাদেরকে ছুরি দ্বারা আঘাত করে হত্যা করা হয়েছে, প্রাথমিকভাবে আমাদের কাছে এটি মনে হয়েছে। তো লাশের সুরতহাল এবং পোস্টমর্টমের জন্য লাশ দুটি আমরা সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছি। আর এখন ওনাদের আত্মীয় স্বজনরা এসেছেন, ওনাদের সঙ্গে কথা বলছি এবং আমাদের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে আমরা এ বিষয়ে কোনো ক্লু পেলে আমরা সেভাবে তদন্ত কার্যক্রম আগাবো। সন্দেহভাজন গৃহকর্মী আয়েশা মাত্র 4 দিন আগে এই বাসায় কাজ শুরু করেন বলে জানিয়েছেন স্বজনরা। তার গ্রামের বাড়ি রংপুর, থাকেন বিহারি ক্যাম্প এলাকায়। ময়না তদন্তের জন্য নিহত দুজনের মরদেহ রাখা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা ভবনের সামনে সড়ক অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়ে আরও জানবো, সহকর্মী রাজীব আহমেদ যুক্ত হচ্ছেন। রাজীব, কি বলছেন শিক্ষার্থীরা, তাদের দাবিগুলো একটু জানাবেন। রবিন, শিক্ষার্থীরা 7 কলেজের শিক্ষার্থীরা তাদের অধ্যাদেশ জারিতে যে বিশ্ববিদ্যালয়ের 7 কলেজের বিশ্ববিদ্যালয় নিয়ে যেই একটি বিশ্ববিদ্যালয়ের দাবিতে যে অধ্যাদেশ হওয়ার কথা ছিল, এখন পর্যন্ত তারা অধ্যাদেশ না পাওয়ার কারণে তারা এই দাবি করে আসছিল এবং তারা দুপুর 3টার পর থেকে আপনার শিক্ষা ভবন চত্বরে আপনার অবরোধ করে তারা যান চলাচল বন্ধ করে দিয়েছিল। এই কিছুক্ষণ আগে 7:20-এর সময় তারা অবরোধটা তুলে দিয়ে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন। আর তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের অধ্যাদেশ না হওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন এবং দুপুর 3টা বাজে 7 কলেজের 7 জন প্রতিনিধি সচিবালয় এবং উপদেষ্টাদের সাথে মিটিং করার জন্য তারা গিয়েছিলেন এবং সেখান থেকে তারা ফিরে এসে এখন পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেননি যে আসলে তারা
আন্দোলনের ব্যাপারে তারা কি সিদ্ধান্ত নেবেন এখন তো তারা সে ব্যাপারে আমাদেরকে এখনও কিছু জানাতে পারেননি। এবং আমরা এখন দেখছি যে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন এবং তারা তাদের আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত তারা আমাদেরকে জানাচ্ছেন যে অধ্যাদেশ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না এবং এই দাবিতেই তারা আপনার অবরোধ ছেড়ে দিয়ে শিক্ষা ভবনের যে মূল চত্বর যে চার রাস্তার যে চত্বর ওই অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে তারা শিক্ষা ভবনের সামনে অবস্থান করছেন এবং শিক্ষা ভবনের সামনে অবস্থানরত অবস্থায় তারা বলছেন যে তাদের এই আন্দোলন যৌক্তিক দাবি তারা চালিয়ে যাবেন, কারণ তাদের এই অধ্যাদেশের কারণে তাদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং এই শিক্ষা কার্যক্রমকে তারা চালিয়ে নেওয়ার জন্য তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং তারা এখন পর্যন্ত তারা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি আসলে তারা কি করবেন। কিন্তু তারা বলছেন যে তারা এখানে তাদের মধ্যে কেউ কেউ বলছেন তারা এখানে সারা রাত থাকবেন এবং অধ্যাদেশ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ সহকর্মী রাজীব আহমেদ। জাতীয় পার্টির একাংশের নেতৃত্বে আত্মপ্রকাশ করল 18 দলীয় নতুন জোট জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। এই জোটে রয়েছে 6টি নিবন্ধিত ও 12টি অনিবন্ধিত রাজনৈতিক দল। আত্মপ্রকাশ অনুষ্ঠানেই অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করেছেন জোটের নেতারা। জোটের সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ অভিযোগ করেছেন সরকারের নির্বাচন নিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করছে। একই সঙ্গে আগামী নির্বাচন মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এবার এক ছাতার নিচে এলো জাতীয় পার্টির একাংশ সহ সমমনা 18 রাজনৈতিক দল। সোমবার দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ নামের এই জোট, যাতে একাট্টা হয়েছেন প্রয়াত HM এরশাদের জাতীয় পার্টির প্রভাবশালী কয়েকজন নেতা, যারা বিভিন্ন সময়ে দল ভেঙে একাধিক অংশে বিভক্ত ছিলেন। তাদের সাথে যোগ দিয়েছে গোলাম সারোয়ার মিলনের জনতা পার্টি, তৃণমূল বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনডিএম। জোটের প্রধান করা হয়েছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদকে। উপদেষ্টা হয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু এবং মুখপাত্র ABM রুহুল আমিন হাওলাদার। জোটভুক্ত দলগুলো নিজ নিজ আদর্শ সক্রিয়তা বজায় রেখে আগামী নির্বাচন ও রাজনৈতিক সক্রিয় ভূমিকা পালন করবে। এর নাম হবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। অতীতের সব ভুল ত্রুটি ভুলে আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করার উপর জোর দেন জোটের নেতারা। অভিযোগ করেন ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট নয়। মব কালচার বন্ধ হয়, আমি তো এটা দেখতে পাচ্ছি। এই নির্বাচনে মব কালচারের নির্বাচন হতে যাচ্ছে। নিজের সীমাবদ্ধতার প্রতি কথা বলবেন, কতটুকু আমরা পারি, কতটুকু আমরা পারি না, এই সময় আমাদের সচেতন থাকতে হবে। অতীতের সকল ভুল ত্রুটি থেকে শিক্ষা গ্রহণ করে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে গণতান্ত্রিক চর্চায় একটি সুস্থ সকল দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে। এনডিএফে 18 দল জোটবদ্ধ হলেও এদের মধ্যে 12টিরই নিবন্ধন নেই। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আস্থার সংকট থাকলেও নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ার স্বার্থে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন উৎসব মুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনার ম্যাজিক তার হাতে নেই বলে অসহায়ত্ব প্রকাশ করেছেন তিনি। জাতীয় নির্বাচন নির্ধারিত ফেব্রুয়ারির প্রথম ভাগে হবে কিনা এ নিয়ে রয়েছে নানা শঙ্কা। সরকারের উপদেষ্টারাও নির্বাচন নিয়ে জনগণের আস্থার সংকটের বিষয়টি অস্বীকার করছেন না। তবে নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠানে আশাবাদী শ্রম উপদেষ্টা। আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই, যেটা হয়েছে ওগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না। তো সেই জন্য মানুষ তো এখন একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। আমি বলছি আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। স্বরাষ্ট্র উপদেষ্টাও নির্বাচন নিয়ে শঙ্কা উড়িয়ে দিয়েছেন। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে বলেছেন পুরোদমে চলছে ভোটের প্রস্তুতি। আমাদের নির্বাচনের প্রস্তুতি মাশাআল্লাহ খুবই ভালো। সব বাহিনীগুলি কিন্তু তাদের প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে। ক্রেডিবল একটা নির্বাচন, উৎসব মুখর একটা নির্বাচন, এটার জন্য যত ধরনের প্রস্তুতি দরকার সব কিছুই নিচ্ছে। তবে প্রশ্ন আছে নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। নির্বাচনের আগে যে এইগুলি সব বন্ধ হয়ে যাবে তাও আমি বলতে পারি না। মানে যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকতো
বা ওই সুইচ লাইট অন অফের মতো থাকতো, তো আমি করে দিতাম যে লাইট অফ, এখন আর কোনো কিলিং ঠিলিং কোনো কিছু হবে না। আমার কাছে এরকম কোনো ম্যাজিক নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ভোটের দিনে প্রতিটি কেন্দ্রে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকে তা নিশ্চিত করা হবে। যে এলাকায় ইলেকট্রিসিটি না থাকে ওই এলাকায় অল্টারনেটিভ কি লাইটিংয়ের ব্যবস্থা করা যায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আগামী সপ্তাহে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়া হবে। একীভূত করার উদ্যোগ ভালোভাবেই এগুচ্ছে। এরপর কোনো ব্যাংকের ঋণ খেলাপি হলে তার দায় নিতে হবে সংশ্লিষ্ট কর্মকর্তাকে। এসব কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। অন্যদিকে পরিকল্পনা কমিশন বলছে, শরিয়া ভিত্তিক ব্যাংকে আমানতের পরিমাণ কমেছে, কাঙ্ক্ষিত রাজস্ব আসছে না এই খাত থেকে। ১.৫ বছর আগে রাজনৈতিক পালাবদলের পর অর্থনীতি ছিল কঠিন সন্ধিক্ষণে। বাজারে তখন পণ্য ও সেবার দাম নিয়ে তীব্র ক্ষোভ, দ্রুত কমছিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ব্যাংকে অনাদায়ী ঋণের বোঝা বেড়ে দাঁড়ায় প্রায় ২৫%। সমাধান টানতে তখন থেকেই কঠোর মুদ্রানীতি, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও ডলার বাজারকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অন্তর্বর্তী সরকার। সেসব চেষ্টা সফল হলো নাকি ব্যর্থ, সোমবার তার পোস্টমর্টেম করে পরিকল্পনা কমিশন। রাগঢাক না করেই জানায়, রাজস্ব আদায় লক্ষ্যের মাত্র অর্ধেক অর্জন করতে পেরেছে এনবিআর। বাজেটের অর্থ ব্যয়ে বেশ পিছিয়ে একাধিক মন্ত্রণালয়। ইনস্টিটিউশনস কাজ না করলে যে অন্যান্য এসডিজির ইনইকুয়ালিটি বা অন্যান্য বিষয়গুলো যে কাজ করে না, পাওয়া যায় না, অ্যাচিভমেন্ট হয় না, তারই একটা রিফ্লেকশন এখানে আছে। বাংলাদেশ এসডিজিতে তার র্যাঙ্ক হচ্ছে 114, হ্যাঁ, এবং আউট অফ 167। এমডিজিটা আমরা ভালো করেছিলাম, কিন্তু এসডিজিটা আমরা ভালো করি। অর্থনীতিবিদরা বলছেন, বিপজ্জনক পরনির্ভরশীল অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অর্থাৎ সংস্কারের ইচ্ছা থাকলেও অনেক ক্ষেত্রে সাফল্য আসেনি। দুষ্ট চক্রের মধ্যে পড়ে গেছি। সেটা হলো যে হাই ইন্টারেস্ট রেট, এটার কারণে কস্ট অফ ক্যাপিটাল হাই, এটার কারণে কস্ট অফ ডুইং বিজনেস হাই, সেটার কারণে আমাদের ইনভেস্টমেন্ট কম, এবং তারপরে সেটার নক অন এফেক্ট, কাসকেডিং এফেক্ট পড়ছে হলো আমাদের এমপ্লয়মেন্টে। পলিটিক্যাল উইল অ্যাজ ওয়েল অ্যাজ পলিটিক্যাল স্ট্যামিনা, এই দুটো যদি একসাথে না হয় তাহলে সংস্কার এগোয় না। আর সংস্কার এগিয়ে নিতে না পারলে যেমন করেছে তার চেয়ে বেশি ভালো করা খুবই কঠিন। এনবিআর চেয়ারম্যান জানান, প্রচলিত আইন দিয়ে ভ্যাট আদায় করা কঠিন। অন্যদিকে সরকারের ইতিবাচক কার্যক্রম নিয়ে ভুল বার্তা দেওয়ার অভিযোগ প্রেস সচিবের। চিটাগাং পোর্টকে এফিশিয়েন্ট করতে হবে, না হলে আমার ম্যানুফ্যাকচারিং রেভলিউশন হবে না। ম্যানুফ্যাকচারিং হাব হিসাবে আমি এমআরজি করতে পারবো না আমার এত ইনএফিশিয়েন্ট একটা পোর্ট নিয়ে। কিন্তু আপনি যদি দেখেন যে কিভাবে এই ডিবেটটাকে হাইজ্যাক করা হয়েছে, এই ডিবেটটাকে নেওয়া হয়েছে কি, আপনি এমন সব টাইনি গ্রুপকে যারা রিপ্রেজেন্ট করছেন তাদের ভয়েসকে আপনি অ্যাম্পলিফাই করছেন। সবাইকে একমত হতে হবে যে আমরা ভেইটের সিস্টেমে কোনো ডিস্টরশন রাখবো না, কম দেই বেশি দেই যাই দেই এটা বৈষম্যহীনভাবে দেবো, এবং এখানে আমরা কোনো এক্সামশন মেকানিজম থাকলেও খুবই সামান্য, এবং আমাদেরকে নতুন করে হয়তো ভিএটি ল আবার তৈরি করতে হবে। নীতি নির্ধারকরা জানান, গত 1.5 বছরে অর্থনীতি সংস্কারের লড়াই সহজ ছিল না, ভেঙে পড়েছিল প্রশাসনিক কাঠামো। ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য এতগুলি যে লোন নিলাম বিশ্ব ব্যাংক থেকে, তারপরে এডিবি থেকে, কোথায় করেছি ক্যাপাসিটি? আমি অবাক হয়ে গেছি। আমার জায়গা আমার প্রজেক্ট ডকুমেন্ট লিখে দেয়, জায়গা আমার ইভেন ক্যান্ডার ডকুমেন্ট লিখে দেয়। বাংলাদেশে এমন ব্যাংকও আছে যার মূলধনের 99% খেলাপি, এবং এটি আর আদায় করা সম্ভব না। তার মানে সুশাসন নিশ্চিতের কোনো বিকল্প নেই। আমরা বলে দিয়েছি, এরপর থেকে কোনো ব্যাংকে ঋণ খেলাপি হলে তার দায় সংশ্লিষ্ট কর্মকর্তাকে নিতে হবে। আরও জানাতে চাই, আগামী সপ্তাহ থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। পরিকল্পনা কমিশন মনে করে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি 3.5 থেকে 4% মধ্যে থাকবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম বন্দরে প্রতি বছরে 900 কোটি টাকার চাঁদাবাজি হয় বলে অভিযোগ করেছেন নৌ পরিবহন উপদেষ্টা। জানান, একটি পক্ষ একে সোনার ডিম পাড়া মুরগি মনে করে তাড়াতাড়ি সব কেটে খেয়ে ফেলতে চায়। এ সময় তিনি বলেন, বন্দর নিয়ে আন্দোলন হুমকি বড় ফ্যাক্টর না। বিদেশি বিনিয়োগ ও প্রযুক্তি বাদ দিয়ে কুয়োর ব্যাংক হয়ে থাকার দিন নেই এখন। চট্টগ্রাম বন্দরসহ 3 বন্দরের ব্যবস্থাপনা বিদেশিদের দেয়া নিয়ে চলছে নানা সমালোচনা। চুক্তির শর্ত গোপন রেখে 13 দিনের মধ্যে লালদিয়া ও পানগাঁও বন্দরের চুক্তি করা হয়েছে। আবার লাভজনক হওয়া সত্ত্বেও ডিপি ওয়ার্ল্ডের হাতে নিউ মুরিং টার্মিনাল তুলে দেয়া নিয়ে আন্দোলন করছেন শ্রমিকরা।
তবে বন্দর নিয়ে আন্দোলনকে গুরুত্ব দিচ্ছেন না নৌপরিবহন উপদেষ্টা। দুনিয়াতে যাদের যাদের $ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট হয়েছে এই পর্যন্ত, আমাদের মতো দেশ থেকে, ভিয়েতনাম থেকে শুরু করে, ক্যাম্বোডিয়া থেকে শুরু করে, হ্যাঁ, এমনকি মিয়ানমার, ইন্ডিয়া, পাকিস্তান, আপনি খুঁজে দেখেন তো পোর্টে সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আছে। আপনি যদি বিদেশে ইনভেস্টমেন্ট না আনেন তাহলে তো এইসব করতে গেলে তো দেশে বিদেশি ইনভেস্টমেন্ট আসবে না, অতীতে আসেনি। নৌপরিবহন উপদেষ্টা অভিযোগ করেন, চট্টগ্রাম বন্দরের প্রতিটি স্থানে চাঁদাবাজি হয়, প্রতিদিন 2.5 কোটি টাকা চাঁদা তোলা হয়। চিটাগং পোর্ট থেকে প্রতিদিন কত ইললিগ্যাল টাকা ওঠে, তো আনুমানিক 2 থেকে 2.5 কোটি টাকা প্রত্যেকটা দিন। যে চিটাগং এর মেয়র হন, এবং অতীতে আমি সাধারণ, তিনি মেয়র চিটাগং এর কম, উনি বন্দরের রক্ষক বেশি। তো চিটাগং পোর্টটা হচ্ছে একটা মানে এই সোনার ডিম পাড়ার মুরগির মতো আছে, তাড়াতাড়ি জবাই করো, সবগুলো বের করে খেয়ে ফেলো। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের 1 বছরের কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, শ্রমিকদের জন্য অন্তর্বর্তী সরকারের মতো কোনো সরকার কাজ করেনি। বড় কনস্ট্রাকশন ফার্মগুলোকে সতর্ক করেন তিনি, বলেন শ্রম আইন লঙ্ঘন করলে সরকারি কোনো কাজ পাবেন না তারা। ইচ্ছামতো ব্ল্যাকলিস্ট করে একটা শ্রমিককে সারা জীবনের জন্য তাকে বসিয়ে রাখা, সেটা আর হবে না। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। NEIR বাস্তবায়ন না হলে দেশের রফতানিমুখী মোবাইল ফোন খাতের অপমৃত্যু ঘটবে, আর বাস্তবায়ন হলে দাম বাড়বে না বলে ফের কথা দিয়েছেন স্থানীয় উৎপাদকদের সংগঠন MOIBর নেতারা। বিকেলে ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনে উৎপাদকরা জানান, বিশ্বে বাংলাদেশ সহ মাত্র 12টি দেশে হ্যান্ডসেট ম্যানুফ্যাকচারার কারখানা রয়েছে। 2030 সালের মধ্যে বাংলাদেশের সামনে বছরে $100 বিলিয়ন বাজার ধরার সম্ভাবনা আছে। NEIR বাস্তবায়নের মাধ্যমে উৎপাদকদের সুরক্ষা দেওয়া না হলে এ খাতে আর নতুন করে বিনিয়োগ আসবে না। উৎপাদন পর্যায়ে 30% বেশি শুল্ক আছে দাবি করে MOIB নেতারা বলেন, উৎপাদন এবং আমদানি উভয় পর্যায়ে শুল্ক হ্রাস করা প্রয়োজন। NEIR বাস্তবায়ন হলেও প্রবাসীরা 2টি ফোন বিনা শুল্কে নিয়ে আসতে পারবেন বলে জানান তারা। ন্যাশনাল সিকিউরিটি, ভোক্তার সিকিউরিটির জন্য, তার ওয়ারেন্টি, তার প্রোডাক্টের গুণগত মান, এই সেবা নিশ্চিত করার জন্য এবং চুরাই প্রোডাক্টগুলোকে বন্ধ করার জন্য। তো সেই ক্ষেত্রে এই যে ট্যাগলাইন ইউজ করা হচ্ছে যে একটা গোষ্ঠীর হাতে বিজনেস তুলে দেওয়া এবং একটা গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য না। দুদিন গুণেও শেষ করা যায়নি প্রতীকী বাবরি মসজিদ নির্মাণের জন্য জমা হওয়া অনুদানের অর্থ। অনুদানের এই অর্থ জমা পড়েছে পশ্চিমবঙ্গ ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার অধীনে। কর্তৃপক্ষ জানায়, ভিত্তিপ্রস্তর স্থাপনের পর জমা হতে থাকে অনুদানের অর্থ। বিপুল পরিমাণ রুপি গুনতে নিয়োগ দেওয়া হয়েছে 30 জনকে। অর্থ গোনার এই বিশাল কর্মযজ্ঞ চলছে মুর্শিদাবাদের রেজিনগরে হুমায়ুন কবিরের বাড়িতে। এখন পর্যন্ত প্রায় 40 লাখ রুপি গণনা করা হয়েছে। গণনা হয়নি এমন আরও বেশ কিছু বাক্স রয়ে গেছে, এমনটিও জানানো হয়। এদিকে অনলাইনে জমা হয়েছে প্রায় 93 লাখ রুপি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় প্রতীকী বাবরি মসজিদের। এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে রাজ্য জুড়ে। আজকে যেভাবে মানুষ সাড়া দিয়েছে তাতে আমার এই যে হসপিটাল, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, হেলিপ্যাড, পার্ক এবং হোটেল কাম রেস্তোরাঁ, টোটাল 300 কোটি টাকার মতো বাজেট। আমার ধারণা এটা খুব অনায়াসেই মানুষের সাহায্যে আমরা করে ফেলতে পারবো। আবারও রক্তক্ষয়ী সংঘাত হয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার মধ্যে। দুপক্ষই ট্যাঙ্ক, অস্ত্র সরঞ্জাম জড়ো করছে সীমান্তে। ব্যাংককের অভিযোগ, কম্বোডিয়ার ছোড়া গুলিতে নিহত হয়েছে এক থাই সেনা। জবাবে কম্বোডিয়া সীমান্তে বিমান হামলা শুরু করেছে থাইল্যান্ড। রয়্যাল থাই আর্মি জানিয়েছে, নাম ইউএন জেলার চংবক এলাকায় এয়ারক্রাফট মোতায়েন করেছে তারা। অঞ্চলটি থেকে সরে যেতে বলা হয়েছে বাসিন্দাদের। কম্বোডিয়াও নিশ্চিত করেছে হামলার কথা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে হামলার শিকার হয়েছে প্রিয়া ভিহেরার এবং ওদ্দার মিয়ানচি এলাকা। গত জুলাইও ভয়াবহ সংঘাত হয়েছিল প্রতিবেশী দুই দেশের মধ্যে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তি চুক্তি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন মার্কিন বিশেষ দূত কিথ কেলগ। তিনি জানান, শুধু দুটি বড় ইস্যু সমাধান হলেই অগ্রগতি সম্ভব। অমীমাংসিত প্রধান ইস্যু দুটি হল ডনবাস অঞ্চল ও রুশ নিয়ন্ত্রণে থাকা জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভবিষ্যৎ। এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাত জ্যারেড কুশনারের সঙ্গে 4 ঘণ্টার বৈঠকে বসে রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা। মার্কিন পরিকল্পনায় কিছু মৌলিক পরিবর্তন আনার তাগিদ দেন পুতিনের শীর্ষ পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভ। তবে মস্কো ঠিক কী পরিবর্তন চায় তা স্পষ্ট করেননি তিনি। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।